বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফ, প্রভাষক হিসেব বিজ্ঞান বিভাগ, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হিসেব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় নবম তথা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী। আমরা আজকে এই অধ্যায় থেকে একটি অঙ্ক করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে, মোট লাভের পরিমাণ নির্ণয় করতে পারবে, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে পারবে, মোট দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটার প্রশ্নটা আমি পড়তেছি, তোমরা খেয়াল করো। বলছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে মেসার্স রাজীবের খতিয়ান থেকে নিম্নলিখিত উদ্বৃত্তগুলো পাওয়া যায়। প্রথম, মজুত পণ্য 1/1/2014, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 54,000 টাকার ডেবিট, এটা হলো আমাদের একটা প্রত্যক্ষ খরচ। এরপরে আছে ক্রয় 1,15,400 টাকার ডেবিট, এটাও একটা প্রত্যক্ষ খরচ। তারপরে হলো আন্তঃপরিবহন 3,000 টাকার ডেবিট, এটাও একটা প্রত্যক্ষ খরচ। তারপরে আছে বই ফেরত, বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রেডিট 2,150 টাকা। এরপরে আছে প্রত্যক্ষ খরচ 34,000 টাকা, এটা প্রত্যক্ষ খরচ হিসেবে আসবে ডেবিট। তারপরে আছে বিক্রয় ক্রেডিট 2 লক্ষ টাকা, এটা একটা প্রত্যক্ষ আয়। বিক্রয় বাট্টা ডেবিট 3,300 টাকা, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ। এরপরে হলো বেতন খরচ, যেটা পরোক্ষ খরচ 11,200 টাকা। তারপরে হলো 10% বন্ধকি ঋণ, এটা 5,000 টাকা, এটা একটা দায়। এরপরে ভ্রমণকারীর কমিশন খরচ, এটা একটা পরিচালন ব্যয় 3,500 টাকা। বিজ্ঞাপন খরচ, তাও একটা পরিচালন খরচ বা পরোক্ষ খরচ 6,600 টাকা। হাতে নগদ একটা চলতি সম্পদ 2,000 টাকা। এরপর আছে প্রাপ্য হিসাব বা দেনাদার, যেটা চলতি সম্পদ 56,000 টাকা। তারপরে হচ্ছে সরকারি বন্ড, এটা একটা বিনিয়োগ আছে 10,000 টাকা, এটা একটা সম্পদ। প্যাটেন্টস 5,650 টাকা, এটা একটা স্থায়ী সম্পদ। এরপরে হলো আসবাবপত্র 20,000 টাকা, এটাও একটা স্থায়ী সম্পদ। তারপরে আছে সরবরাহ যান 60,000 টাকা, এটাও স্থায়ী সম্পদ। মূলধন, এটা একটা দায় 1,50,000 টাকা, এটা ক্রেডিটে আছে। তারপরে হলো প্রদেয় হিসাব, এটাও একটা চলতি দায় 23,500 টাকা, ক্রেডিট। সবশেষে আছে ব্যাংক জমাতিরিক্ত 4,000 টাকা, এটাও হলো চলতি দায়, ক্রেডিট। তো আমাদের রেওয়া মিলের যোগফল হলো 3,84,650 টাকা। এরপরে আছে নিম্নলিখিত সমন্বয়গুলো সাধন করা প্রয়োজন। 1 নম্বরে আছে মজুদ পণ্য 31/12/2014 70,000 টাকা, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য আছে আমাদের 70,000 টাকা। 2 নম্বরে আছে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। আমাদের যে প্রাপ্য হিসাব আছে, এটার 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখবো। 3 নম্বরে আছে বন্ধকি ঋণের উপর 6 মাসের সুদ বকেয়া আছে। আমাদের রেওয়া মিলে আছে 10% বন্ধকি ঋণ, এখানে কোনো তারিখ দেওয়া নাই। এই বন্ধকি ঋণের উপর 10% হারে 6 মাসের সুদ আমরা ধরবো, এটা একটা অপরিচালন খরচ, সাথে সাথে এটা একটা চলতি দায়। 4 নম্বরে আছে আসবাবপত্রের উপর 10% হারে এবং সরবরাহজানের উপর 15% হারে অবচয় ধরতে হবে।
আসবাবপত্র এবং সরবরাহযান দুইটাই স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের হার অনুযায়ী অবশ্যই আমরা বাদ দিব, সাথে সাথে এই দুটো অবশ্যই একটা পরিচালন ব্যয় হিসেবে আমরা হিসেবভুক্ত করব। সবশেষে আছে প্যাটেন্টের 650 টাকা অবলোকন করতে হবে। আমাদের প্যাটেন্ট আরেকটা স্থায়ী সম্পদ আছে, এই স্থায়ী সম্পদের 650 টাকা আমরা অবলোকন হিসেবে বাদ দিব, সাথে সাথে এটাও একটা পরিচালন ব্যয় হিসেবে দেখাবো। তো আমরা রেওয়া মিল এবং সমন্বয়গুলো দেখলাম। এবার আমাদের কাছে প্রশ্ন হলো ক, পরিচালন ব্যয় নির্ণয় করো। খ, বহুধাপ আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ নির্ণয় করো। গ, নিট আয় 26,450 টাকা ধরে সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো আমরা প্রশ্নটা পড়লাম, তোমরা খেয়াল করেছ। এবার আমরা সমাধানে যাচ্ছি। কতে আমাদের কাছে প্রশ্ন ছিল পরিচালন ব্যয় নির্ণয় করো। তো আমরা একটা ঘর করেছি যে মেসাস রাজীব এর 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের পরিচালন ব্যয় বিবরণী। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথম আছে বেতন খরচ, যেটা রেওয়া মিলে দেওয়া আছে 11,200 টাকা, আমরা এটা সরাসরি লিখলাম। তারপরে লিখলাম ভ্রমণকারীর কমিশন খরচ, যেটা 3,500 টাকা, এটাও সরাসরি লিখলাম। এরপরে পরিচালন ব্যয় আছে বিজ্ঞাপন খরচ, রেওয়া মিলে দেওয়া আছে 6,600 টাকা, আমরা এটা লিখলাম। তারপরে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি খরচ, যেটা সমন্বয়ে দেওয়া আছে প্রাপ্য হিসেবের 5%, তো 56,000 টাকার 5% 2,800 টাকা, আমরা এটা লিখলাম। এরপরে আছে অবচয় খরচ, প্রথমত আছে আসবাবপত্র, যেটা মূল্য 20,000 টাকা, 10% ধরব 2,000 টাকা, আর সরবরাহযান যেটা 60,000 টাকার 15% 9,000 টাকা। সবশেষ আছে প্যাটেন্টের অবলোকন আছে আমাদের 650 টাকা। তাহলে আমাদের মোট অবচয় ও অবলোকন হলো 11,650 টাকা। এরপরে আর আমাদের পরিচালন ব্যয় নাই। তাহলে আমাদের পরিচালন ব্যয় যা আছে এগুলার যোগফল হলো 35,750 টাকা। তো আমাদের কয়ের উত্তর মোট পরিচালন ব্যয় 35,750 টাকা। এবার আসি ক্ষয় আমাদের কাছে প্রশ্ন হয়েছে বহুধাপ আয় বিবরণীর মাধ্যমে মোট লাভের পরিমাণ নির্ণয় করো। বহুধাপ আয় বিবরণীর ঘর হলো বিবরণের ঘর, তারপরে টাকার কলাম 3টে হবে, বিস্তারিত টাকা আর পরিমাণ টাকা। প্রথম বিক্রয় রাজস্ব বা বিক্রয়, যেটা রেওয়া মিলে আছে 2 লক্ষ টাকা, এটা আমরা দ্বিতীয় কলামে লিখলাম বাদ বিক্রয় বাট্টা, অর্থাৎ বিক্রয় থেকে যে কমিশনটা আমরা দিচ্ছি সেটা বাদ দিব। রেওয়া মিলে তাও আছে 3,300 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় থাকতেছে 1,96,700 টাকা। এখান থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম আসবে প্রারম্ভিক মজুদ, যেটা রেওয়া মিলে দেওয়া আছে 54,000 টাকা। তারপরে আসবে পণ্য ক্রয়, যেটা রেওয়া মিলে আছে 1,15,400 টাকা। এখানে ক্রয় থেকে বাদ বই ফেরত মানে ক্রয় ফেরত, সেটা আমরা বাদ দিচ্ছি, যেটা রেওয়া মিলে আছে 2,150 টাকা। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বা বই ফেরত বাদ দিলে আমাদের নিট ক্রয় থাকে 1,13,250 টাকা। এটার সাথে যোগ প্রত্যক্ষ খরচ, একটা আছে আন্তঃপরিবহন, রেওয়া মিলে আছে 3,000 টাকা। তারপর আছে প্রত্যক্ষ খরচ, তাও রেওয়া মিলে আছে 34,000 টাকা। তাহলে আমাদের এই যে ক্রয়কৃত পণ্য, এই পণ্যের মোট ব্যয় হলো আমাদের 1,50,250 টাকা। তো আমাদের প্রারম্ভিক মজুদ আর কৃতপণ্যের ব্যয় মিলে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যেটা হলো 2,04,250 টাকা। এখান থেকে বাদ সমাপনী মজুদ পণ্য, যেটা সমন্বয় দেওয়া আছে 70,000 টাকা। এটা বাদ দিলে আমাদের থাকে 1,34,250 টাকা। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তা আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হলো মোট লাভ 62,450 টাকা। তো আমাদের ক্ষয়ের উত্তর হলো মোট লাভ 62,450 টাকা। গতে আমাদের কাছে প্রশ্ন ছিল নিট লাভ
26,450 টাকা ধরে সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমরা লিখছি মেসার্স রাজীবের 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। প্রথম আমাদের আসছে সম্পত্তি সমূহ। সম্পত্তির মধ্যে আমরা লিখছি প্রথম চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমাদের রেওয়া মিলে আছে হাতে নগদ, যেটা আমরা লিখলাম 2000 টাকা। তারপরে সমফনী মজুত পণ্য আমাদের সমন্বয় দেওয়া আছে 70,000 টাকা, আমরা এটা লিখলাম। তারপরে আছে প্রাপ্য হিসাব রেওয়া মিলে আছে 56,000 টাকা। এখান থেকে অনাদায় পাওনা সঞ্চিতি 5% 2,800 টাকা বাদ দিলে আমাদের থাকে 53,200 টাকা। তারপরে আমাদের সরকারি বন্ড আমরা কিনেছি, যেটা আমাদের একটা সম্পদ 10,000 টাকা। তাহলে আমাদের মোট চলতি সম্পদ হচ্ছে 1,35,200 টাকা। তারপরে আছে স্থায়ী সম্পদ সমূহ। স্থায়ী সম্পদের মধ্যে প্রথম আছে প্যাটেন্টস। প্যাটেন্ট আছে রেওয়া মিলে 5,650 টাকা। সমন্বয়ে বলা আছে যে প্যাটেন্টে 650 টাকা অবলোপন করতে হবে। তাহলে বাদ অবশ্যই বা অবলোপন 650 টাকা, এটা বাদ দিলে আমাদের প্যাটেন্টস থাকে 5,000 টাকা। তারপরে হলো আসবাবপত্র রেওয়া মিলে আছে 20,000 টাকা। সমন্বয়ে বলা আছে এটা 10% অবচয় ধরতে হবে। তো 20,000 টাকা 10% 2,000 টাকা বাদ অবচয় 2,000 টাকা। তাহলে আমাদের নিট আসবাবপত্র থাকতেছে 18,000 টাকা। তারপরে হলো সরবরাহ যান রেওয়া মিলে আছে 60,000 টাকা। সমন্বয়ে বলা আছে এটার 15% অবচয় ধরতে হবে। তাইলে বাদ অবচয় 15% 9,000 টাকা। তো 60,000 টাকা থেকে 9,000 টাকা বাদ দিলে আমাদের নিট সরবরাহ যান থাকে 51,000 টাকা। আর আমাদের এই তিনটা স্থায়ী সম্পদের যোগবল হলো 74,000 টাকা। তো আমাদের চলতি সম্পদের যোগবল ছিল 1,35,200 টাকা, আর স্থায়ী সম্পদ হলো 74,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পদ হলো 2,09,200 টাকা। এবার আসি দায় ও মালিকানা সত্ত্বে। দায় ও মালিকানা সত্ত্বে প্রথম হচ্ছে আমাদের চলতি দায়সমূহ। চলতি দায়ের মধ্যে রেওয়া মিলে দেওয়া আছে ব্যাংক জবাতিরিক্ত 4,000 টাকা, আমরা এটা লিখলাম। তারপরে আছে রেওয়া মিলে প্রদেয় হিসাব 23,500 টাকা। এরপরে আছে বন্ধকি ঋণের বকেয়া সুদ, যেটা সমন্বয় বলা আছে বন্ধকি ঋণের উপর 6 মাসের সুদ ধরতে হবে। আমরা দেখেছি আমাদের বন্ধকি ঋণ 10% হারে 5,000 টাকা আছে। 5,000 টাকা 10% 500 টাকা, আর 6 মাসের সুদ হচ্ছে 250 টাকা, যেটা আমরা এখনও দিই নাই। তাহলে আমাদের মোট চলতি দায় থাকতেছে 27,750 টাকা। এরপরে হলো দীর্ঘমেয়াদী দায়, যেটা আমাদের 10% বন্ধকি ঋণ একটাই আছে, সেটা হলো 5,000 টাকা, আমরা লিখলাম সরাসরি 5,000 টাকা। তারপরে আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে রেওয়া মিলে দেওয়া আছে মূলধন 1,50,000 টাকা যোগ নিট লাভ, যেটা প্রশ্ন মতে 26,450 টাকা। তাহলে আমাদের মোট মালিকানা সত্ত্ব দাঁড়ায় 1,76,450 টাকা। তো আমাদের চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা যোগ করলে আমাদের দাঁড়ায় 2,09,200 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট সম্পত্তি এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব দুটোই সমান। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে অঙ্কটা করেছি, আশা করি তোমরা আজকের অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কটা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আমরা আজকে তোমাদেরকে বাড়িতে করার জন্য আমি একটা অঙ্ক দিব, তোমরা সেটাও বাড়িতে অনুশীলন করবে। তো আমাদের আজকের বাড়ির কাজ, আমি প্রশ্নটা পড়তেছি, তোমরা খেয়াল করো। অপূর্ব ব্রাদার্স এর 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রস্তুতকৃত রেওয়া মিল নিম্নরূপ। অপূর্ব ব্রাদার্স রেওয়া মিল 31শে ডিসেম্বর 2014। প্রথমে দেওয়া আছে নিট লাভ ক্রেডিটে 72,000 টাকা। তারপরে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য ডেবিটে 34,000 টাকা। এরপরে দেওয়া আছে উত্তোলন ও মূলধন 10,000 ও 2,10,000 টাকা, অর্থাৎ উত্তোলন হলো 10,000 টাকা আর মূলধন হলো 2,10,000 টাকা। এরপরে দেওয়া আছে নগদ তহবিল, যেটা চলতি সম্পত্তি আছে 52,000 টাকা। তারপরে আছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব
ডেবিটে আছে 43,000 টাকা, ক্রেডিটে আছে 32,000 টাকা। তার মানে আমাদের প্রাপ্য হিসাব যেটা চলতি সম্পদ আছে 43,000 টাকা, আর চলতি দায় আছে প্রদেয় হিসাব 32,000 টাকা। এরপর আছে ব্যাংক জমাতিরিক্ত আছে 20,000 টাকা, এটা একটা চলতি দায় ক্রেডিট। এরপরে আছে প্রাপ্য নোট ও প্রদেয় নোট। প্রাপ্য নোট হলো আমাদের একটা চলতি সম্পদ, আছে ডেবিটে 18,000 টাকা, আর প্রদেয় নোট হলো চলতি দায়, আছে ক্রেডিটে 12,000 টাকা। এরপরে আছে সাধারণ সঞ্চিতি বা অমণ্ডিত মুনাফা, এটা একটা মালিকানা সত্ত্ব, দায় আছে 78,000 টাকা ক্রেডিট। এরপরে আছে 10% ব্যাংক ঋণ, এটা একটা দেনা বা দীর্ঘমেয়াদী দেনা, 50,000 টাকা ক্রেডিট। তারপরে আছে আসবাবপত্র, এটা একটা স্থায়ী সম্পদ, 70,000 টাকা। এরপরে আছে দালান কোঠা, এটা একটা স্থায়ী সম্পদ, 2 লক্ষ টাকা ডেবিট। তারপরে আছে বকেয়া বেতন, এটা একটা আমাদের চলতি দায়, আছে 6,000 টাকা। সবশেষে আছে সুনাম, আমাদের একটা স্থায়ী সম্পদ, 53,000 টাকা। তো আমাদের ডেবিটের যোগবল এবং ক্রেডিটের যোগবল দুটোই হলো 4,80,000 টাকা। আমরা এই রেওয়া মিলটায় একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের এই রেওয়া মিলে মোট নিট লাভ পর্যন্ত করে দেওয়া আছে, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ আয়, তারপরে পরোক্ষ খরচ, পরোক্ষ আয়, এটা কোনটাই দেওয়া নাই। এটা করার পর আমাদের নিট লাভ এবং অন্যান্য সম্পত্তিও দেনাগুলো এখানে দেওয়া আছে। এখন আসি আমাদের সমন্বয়। প্রথম সমন্বয়ে বলা আছে মালিক নিজ প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করেছেন কিন্তু হিসাবভুক্ত হয়নি। মালিক নিজ প্রয়োজনে যে টাকাটা উত্তোলন করছেন এটা প্রথমত আমাদের নগদ তহবিল বা হাতে নগদ থেকে বাদ যাবে, সাথে সাথে এটা মূলধন থেকেও বাদ যাবে। 2 তারিখে বলছে রফিকের নিকট পাওনা 3,000 টাকা প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত এবং তার পাওনা 2,000 টাকা প্রদেয় হিসাবের অন্তর্ভুক্ত আছে। এরপরে বলা আছে মালিক কারবারে অতিরিক্ত মূলধন সরবরাহ করেছেন 40,000 টাকা কিন্তু তা হিসাবভুক্ত হয়নি। মালিক কারবারে অতিরিক্ত মূলধন যেহেতু এনেছেন সেহেতু কারবারের নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, নগদ তহবিলের সাথে যোগ, সাথে সাথে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা মূলধনের সাথে যোগ। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো ক, বিক্রয়ের উপর নিট লাভের হার 10% হলে 2014 সালে বিক্রয়ের পরিমাণ কত? অর্থাৎ বিক্রয় যা তার 10% হলো নিট লাভ। নিট লাভ যদি 10% হয় তাহলে আমাদের বিক্রয় হবে 100%। এক্ষেত্রে আমাদের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো নির্দিষ্ট তারিখে কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ বছরের শেষ দিন কারবারের আর্থিক অবস্থার বিবরণী তোমরা প্রস্তুত করবে। গতে তোমাদের কাছে প্রশ্ন হলো তড়িৎ সম্পদ ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মজুদ বাদে অন্যান্য চলতি সম্পদের যোগফলই হলো তড়িৎ সম্পদ। যাবতীয় চলতি সম্পদ থেকে যাবতীয় চলতি দায় বাদ দিলে যেটা হবে সেটাই হবে চলতি মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের অঙ্কটা বুঝতে পেরেছ। আমি যে অঙ্কটা তোমাদের বাড়িতে করতে দিয়েছি সেটাও তোমরা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে। মাদককে না বলুন। নেশা করার প্রবণতা বহু প্রাচীনকাল থেকে চলে আসলেও সাম্প্রতিককালে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তি এমন একটি দুর্বার নেশা যাতে একবার অভ্যস্ত হয়ে পড়লে তা পরিত্যাগ করা অতি দুরূহ। মাদক আসক্ত ব্যক্তি শুধু নিজের ধ্বংসই টেনে আনে না, জাতীয় জীবনকেও এক ভয়াবহ পরিণামের দিকে ঠেলে দেয়। সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদেরকেও সরকারকে সহায়তা করতে হবে। তাই আসো আমরা সবাই মাদককে না বলি এবং সুস্থ সুন্দর জীবন গড়ি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী অনলাইন ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।